প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের স্কুল বন্ধ থাকায় তোমাদের স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের আয়োজন করেছে। উক্ত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা কিছু চিত্র দেখে নিই। এখানে প্রথম যে চিত্র দেখতে পাচ্ছি এটি মূলত একটি গাড়ির চাকা। দ্বিতীয় চিত্রে যেটা দেখা যাচ্ছে এটি একটি রিং, আর তৃতীয় চিত্রে এটা একটা রিং চুরি সদৃশ একটি বস্তু। যদি বলা হয় এই বস্তুগুলো দেখতে কেমন, তোমরা অবশ্যই বলবে গোলাকার অথবা বৃত্তাকার। 10ম অধ্যায়ের নামটি বৃত্ত। 10ম অধ্যায়কে 3টি অংশে ভাগ করা হয়েছে। 3টি অংশের প্রথম অংশটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। 10.1। এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে দেখি। বৃত্তের ধারণা লাভ করতে পারবে, বৃত্তের চাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি বলতে পারবে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের প্রমাণ এবং এর প্রয়োগ করতে পারবে। 10.1কে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। ক নম্বরে বৃত্ত, তারপর বৃত্তের জ্যা এবং চাপ, বৃত্তের ব্যাস ও পরিধি, ঘতে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো প্রথমে আমরা বৃত্ত, বৃত্তের জ্যা ও চাপ, বৃত্তের ব্যাস এবং পরিধি সম্পর্কে আমরা জানব। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবং বিভিন্ন অংশ এখানে লেখা আছে: ব্যাসার্ধ, ব্যাস, কেন্দ্র, জ্যা, পরিধি। প্রথমে আমরা বৃত্ত কি কাকে বলে। বৃত্তের সংজ্ঞাটা হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু যদি সমান দূরত্ব বজায় রাখে বা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওই নির্দিষ্ট বিন্দুর চারদিকে ঘুরে আসে, তাহলে যে বক্রপথের সৃষ্টি হবে সেটাকেই আমরা বৃত্ত বলি। তো আমরা এখানে যে চিত্র আছে সেই চিত্র থেকে আমরা বুঝতে পারি, ওকে যদি আমরা নির্দিষ্ট বিন্দু কল্পনা করি, অপর একটি বিন্দু যদি এফ ধরি, এই এফ এবং ও এর মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, তাহলে এফ বিন্দু মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান থাকে, তাহলে এফ বিন্দু এই ও বিন্দুর চারপাশে যদি এরকম ঘুরে আসে একবার, তাহলে যে পথের সৃষ্টি হবে সেটাকে আমরা বৃত্ত বলব। তো ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে এই যে এফ বিন্দু, আসলে আমরা ব্যাসার্ধের আগে আমরা পরিধিটা আসি। পরিধি, এই যে এফ বিন্দুটি যে পথ, যে বক্রপথ চলে আসলো, এই বক্রপথটাকেই মূলত বলা হয় পরিধি। আর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে ব্যাসার্ধ বলে। পরিধির উপরে যে কোনো দুইটি বিন্দু নিয়ে আমরা যদি যোগ করি তাহলে সেটাকে আমরা জ্যা বলি। পরিধির উপর এ একটি বিন্দু, বি একটি বিন্দু, তাহলে এ বি যোগ করলে যে রেখা পাবো বা রেখাংশ পাবো সেটাকে আমরা জ্যা বলবো। এটাই যদি কেন্দ্র দিয়ে যায় সি এবং ডি, তাহলে তখন সেটাকে আমরা ব্যাস বলি। বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা, এর চেয়ে বড় আর জ্যা আঁকা সম্ভব না। বৃত্তের পরিধির উপরে যদি আমরা দুইটি বিন্দু নিই, তাহলে এই বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, উপরের একটা অংশ আর নিচে একটা অংশ। এই এ থেকে বি পর্যন্ত এটাকেও একটা বৃত্তচাপ বলে, এ থেকে বি পর্যন্ত এই উপরের এটাকেও বৃত্তচাপ বলে। এটা চাপটা ছোট, এটা চাপটা বড়। উপরের যে চাপটা আছে এটাকে
অধিচাপ বলে আর নিচেরটাকে উপচাপ বলে। একইভাবে এখানে বিডি এটাও একটা চাপ, ডিএফ এটাও একটা চাপ, সিএফ এটাও একটা চাপ। আশা করি তোমরা এখানের বিভিন্ন জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছ। এবার কেন্দ্রস্থ কোণ কাকে বলে? এখানে এবি একটি চাপ, এটি বৃত্তের কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করেছে। এই এ ও বি কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এবার বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধির সাথে, পরিধির কোন একটা বিন্দু যদি নেই, ও বিন্দু পরিধির উপর অবস্থিত হয়, তাহলে এবি চাপ যে কোণ তৈরি করে এ ও বি কোণ, এটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বলবো। তারপরে তোমাদের বইয়ের উপপাদ্য 1 নিয়ে আলোচনা করা হয়েছে। উপপাদ্য 1-এ দেখো কি বলা হয়েছে, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। বৃত্তের কেন্দ্র, এখানে যে চিত্র দেওয়া আছে সেই চিত্রে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, কেন্দ্র দিয়ে গমনকারী যদি হতো পরিধির উপর দুইটি বিন্দু, যেটা যোগ করলে যে রেখাংশ পেতাম সেটি যদি কেন্দ্র দিয়ে যেত তখন সেটাকে আমরা ব্যাস বলতাম। যদি কেন্দ্র দিয়ে না যায় তখন সেটাকে আমরা জ্যা বলি। এ ও বি এরকম, এই এ বি রেখাংশ এটি একটি জ্যা। এ বি এর মধ্যবিন্দু এম, এই ও এম যদি যোগ করি তাহলে যে রেখাংশটা পাবো ও এম রেখাংশ, এটা এ বি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো এখানে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এবং এম এই জ্যা এর মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব। অঙ্কন ও কমা এ ও কমা বি যোগ করি, ও এ ও বি যোগ করা হয়েছে। প্রমাণ ধাপ যথার্থতা, তোমরা এরকম বক্স করে লিখতে পারো, অথবা ধাপ যথার্থতা না লিখেও তোমরা পর্যায়ক্রমে করতে পারো। সামনে অবশ্যই এগুলো থাকবে, কিন্তু লিখে দিবে যথার্থগুলো। দেখো এখানে দুইটি ত্রিভুজের সৃষ্টি হয়েছে, একটি ও এ এম আর একটা ও বি এম। ও এ এম যে ত্রিভুজ, ও এ ও বি এম, এই দুইটি ত্রিভুজের মধ্যে এম সমান বি এম। কেন এম সমান বি এম হলো? আমরা বলছি যে এম এ বি এর মধ্যবিন্দু, অবশ্যই এম এ বি এর অর্ধেক, একইভাবে বি এম ও এ বি এর অর্ধেক, তাহলে এ এম আর বি এম কি হবে? সমান হবে। ও এ এবং ও বি এই দুইটি সমান, কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলেছিলাম। দেখো ও এ একই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও বি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান। এই জন্যই ও এ সমান ও বি। আর ও এম এই রেখাংশটা উভয় ত্রিভুজের ক্ষেত্রে আছে। কোনো দুইটি ত্রিভুজের তিনটি অংশকে যদি আমরা সমান দেখাতে পারি তাহলে ওই ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এখানে এটাই বলা হয়েছে ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। অতএব আমরা দুইটি ত্রিভুজের সদৃশ বাহু এবং কোণগুলোকে সমান বলতে পারি। তো এখানে ও এম এ কোণ, ও এম বি কোণ, এই দুইটি কি সমান। ধাপ 2-তে দেখো লিখছে, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এটা নিয়ে এখন আলোচনা করব।
রৈখিক হলো একই রেখার উপর অবস্থিত, যুগল মানে জোড়া। তো দেখো ও এম এ ও এম বি এই দুইটা যদি যোগ করি তাহলে যে কোণটা তৈরি হয় এটি একটি সরল রেখার উপর যে কোণ তৈরি করবে সেটি। তোমরা জানো এক সরল কোণ সমান 180 ডিগ্রি। যেহেতু এই দুইটি কোণ সমান তাহলে এটারও মান এবং এটারও মান সমান, তাহলে সমান যদি বের করতে চাই তাহলে আমরা সরলকোণের ক্ষেত্রে যেটা জানি এক সরলকোণের পরিমাণ 180 ডিগ্রি, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 90। তাহলে প্রত্যেকটা কোণের মান হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আবার এক সমকোণ বলি। যে এখানে লেখা আছে ও এম এ সমান ও এম বি সমান এক সমকোণ। একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর কখন লম্ব হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। অতএব আমরা বলতে পারি OM লম্ব AB। প্রমাণিত। আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তর সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। OM লম্ব, এটাকে লম্ব চিহ্ন বলে। এটি দাগ দিয়ে উপরে সোজা যদি আমরা এরকম দিই তখন সেটাকে লম্ব বলে। আশা করি তোমরা এটি বুঝতে পারছো। পরবর্তীতে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 6 নম্বর যে প্রশ্নটা আছে এটা নিয়ে আলোচনা করব। দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি AB যা অপর বৃত্তকে C ও D বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে AC সমান BD। এখানে প্রশ্নে আমরা দেখতেছি সমকেন্দ্রিক বৃত্ত কি? যদি একাধিক বৃত্তের কেন্দ্র একই হয়, একের অধিক, তখন ওই বৃত্তগুলোকে সমকেন্দ্রিক বলে। আমরা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকতে পারি তাদের ব্যাসার্ধ বিভিন্ন নিয়ে। একইভাবে এখানেও দুইটি বৃত্ত, একটি AFB আর একটা CHD, এই দুইটি বৃত্ত যার কেন্দ্র O, মানে O নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ ভিন্ন নিয়ে দুইটি বৃত্ত আঁকা হয়েছে। বাইরের বৃত্তের ব্যাসার্ধ বেশি আর ভিতরেরটা কম। তো সমাধান হিসাবে যেটা করা হয়েছে বিশেষ নির্বাচন, মনে করি AFB আর একটা CHD উভয়ের কেন্দ্র O। AFB বৃত্তের AB একটি জ্যা। বৃত্তের পরিধির উপরস্থ দুইটা বিন্দুকে যদি যোগ করে যে রেখাংশ পাওয়া যাবে সেটাকে আমরা জ্যা বলি। এই জ্যা ভিতরের যে বৃত্তটা আছে CHD, এই CHD বৃত্তকে C ও D বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে AC সমান BD। প্রমাণের জন্য ও বিন্দু থেকে AB এর উপর লম্ব আঁকতে হবে। ওই লম্ব আমরা এঁকেছি। এবার প্রমাণ ধাপ যথার্থতা। ধাপ 1-এ যেটা বলা হয়েছে AFB বৃত্তের কেন্দ্র O এবং ওই AB এর উপর লম্ব। আমরা প্রথম যে উপপাদ্যের প্রমাণে দেখেছি সেখানে আমরা দেখেছি যে আমরা যদি কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র যোগ করলে ওই রেখাংশটি, এখানে ওই রেখাংশ AB জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক বিপরীতভাবে আমরা যদি কেন্দ্র থেকে লম্ব আঁকি তাহলে এই লম্ব বিন্দুটি AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। সেই হিসাবে আমরা লিখতে পারি AE সমান BE। বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
আবার সিএসডি বৃত্তের কেন্দ্র ও একইভাবে যেহেতু এবি এর উপর লম্ব ওই, সিডি যেহেতু একই এবি রেখাংশেরই একটি অংশ, সিডি রেখাংশ, এটাও কি হবে, সিডি এর উপর লম্ব হবে, ওই সিডি এর উপর লম্ব হবে। কাজেই এই বিন্দু সিডি এর মধ্যবিন্দু হবে, অতএব সিই সমান ডিই লিখতে পারি। ধাপ 1 এবং ধাপ 2 তে আমরা যেটা পেয়েছি, এই সমান বি, সি সমান ডিই। এখন ধাপ 1 থেকে ধাপ 2 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করার ক্ষেত্রে যেটা জানি যে সমান চিহ্নের বাম পাশের অংশকে বাম পক্ষ, ডান পাশের অংশকে ডান পক্ষ, বাম পাশের, এখন আমরা বিয়োগের ক্ষেত্রে বাম পাশের অংশ থেকে বাম পাশের অংশকে বিয়োগ করব এবং ডান পাশের অংশ থেকে ডান পাশের অংশকে বিয়োগ করব। তাহলে এই বিয়োগ সি সমান বি বিয়োগ ডিই। তো আমরা চিত্র থেকে দেখি, আমরা যদি এই থেকে সি টা বিয়োগ করি তাহলে বাকি যে অংশটা থাকবে এটা কি এসি। আবার বিই থেকে যদি আমরা ডিই অংশটা বিয়োগ করি তাহলে বাকি যে অংশ থাকবে সেটা হলো বিডি। তাহলে আমরা লিখতে পারি এসি সমান বিডি। আমাকে এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ। এরপর তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া হলো। বর্তমান পরিস্থিতির অবসান ঘটলে অবশ্যই তোমাদের স্কুল যখন খুলবে তখন আমরা বাড়ির কাজটা নিয়ে আলোচনা করব এবং দেখব। তো এখানে কি বলা হয়েছে একটু দেখো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এবি এর উপর ওএম লম্ব। ক নাম্বার চিত্রটি অঙ্কন করো। খ নাম্বার উদ্দীপকের ক্ষেত্রে প্রমাণ করো যে এবি জ্যা এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঘ নাম্বার একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হলে প্রমাণ করো যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তো একদমই সহজ আছে, যে চিত্রটি অঙ্কন করো। আমরা প্রথমত যেটা দেখেছিলাম সেরকমই একটি চিত্র হবে। খ নাম্বার উদ্দীপকের ক্ষেত্রে প্রমাণ করো যে এবি জ্যা এম বিন্দুতে সমকোণী হয়। এটাও জাস্ট প্রথম যে উপপাদ্যটা তোমাদের তারই বিপরীত উপপাদ্য হিসাবে। একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হলে প্রমাণ করো যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এটার ক্ষেত্রেও একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি চিত্রটি আঁকি তাহলে তার মধ্যবিন্দুটা কেন্দ্রের উপরে হবে। এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ হবে, আর এখানে তার যে অতিভুজ হবে সেটা হবে ব্যাস। এর মধ্যবিন্দু যখন ও যদি আমরা ধরি তাহলে ব্যাসকে যদি এসি ধরি তাহলে ও এর সমান এসি হবে। এই হিসেবে আমরা প্রমাণ করতে পারি যে কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, বাহিরে ঘোরাঘুরি করবে না, বাসায় পড়াশোনা করবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।